হ্যালো গাইস, ওয়েলকাম টু শাইনিজ ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আমার ব্লগের নতুন আরেকটি পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। আর এই যে আমি সুফ আর আরিশ যাচ্ছিলাম হচ্ছে ডক্টরের কাছে, মানে আরিশকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল, ওর একটু ঠান্ডা লেগেছিল সেই জন্য। আর যেহেতু আমাদের বোলপুর যাওয়ার কথা পরের দিনই, সেই জন্য ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ওকে ডক্টরটা দেখিয়ে নিয়ে চলে আসি। আর এখানে দেখতে পাচ্ছেন ডাল রয়েছে, আর সে দুপুর লাঞ্চে ছিল শাক, ডিম সেদ্ধ আর ভাত। আর সেদিন বিকেলবেলা এই যে আরিশ এখানে বসেছিল ওর পাপার সাথে, আর কি দেখছিল বলুন তো? ও দেখছিল হনুমান। মানে এই যে হনুমান একটা বসে আছে, ওই সেই হনুমানটাকে দেখছিল। আমাদের ওখানে হনুমানটা প্রায় মানে মাঝে মাঝেই আসে। আর এখানটাতে বসে বসে ও দেখছিল হচ্ছে হনুমান। তারা আমাদের মালদার সাইডে না বাঁদরটা সচরাচর, বাঁদরটাই বেশিরভাগ দেখা যায়, ওখানে কিন্তু হনুমান নেই। তবে আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু হনুমানটাই দেখা যায়, আবার বাঁদর দেখা যায় না। তো হনুমান প্রায়ই এখানে আসা। এই যে দেখুন, ওকে কলা খেতে দিয়েছিলাম, হনুমানটার নিচে এসে কি সুন্দর সে কলার চোচাগুলো ছাড়িয়ে না হনুমানটা কলা খাচ্ছিল। দেখতে ভারী সুন্দর লাগছিল, জানেন কি সুন্দর, দেখুন বসে টুকটুক করে কলা খাচ্ছে। তারপরে এখানে বিকেলবেলা সেই দিনে মানে সন্ধেবেলা আমি বানাচ্ছিলাম হচ্ছে চাউমিন। তো সবাই বলেছিল চিকেন চাউমিন খাবে, অ্যাকচুয়ালি স্পেশালি আবির বলেছিল, সেই জন্য চিকেন চাউমিন বানাচ্ছিলাম। আর এখানে সব ভেজিটেবলস কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি নিয়েছিলাম অল্প, আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে ডিমটাকে ভেজে আমি তুলে রেখেছিলাম। আর চিকেনের যে মশলাটা সেটা আমি কষিয়ে রেডি করছিলাম এখানে চিকেনটা চাউমিনে মিক্স করার আগে। তো এখানে চিকেনটা ক্যাপসিকামের সাথে অল্প একটু দিয়ে তারপর রেডি করছিলাম। তো চিকেন চাউমিনটা খেতে দারুণ হেভি টেস্ট হয়েছিল, সবার খুব ভালো লেগেছিল, জানেন চিকেন চাউমিনটা সত্যি খুব ভালো হয়েছিল। তো এই যে এখানে ভেজিটেবলস গুলো তারপরে আমি প্রিপেয়ার করছিলাম, ভাজছিলাম আর কি। আর তারপরে হচ্ছে চিকেন যেটা ছিল আর ডিমটা সেটা রেডি করে রাখা ছিল, পরে এটা মিক্স করে দিয়েছিলাম। আর এই যে আমার চিকেন চাউমিন হয়ে গেছিল একদম রেডি, সবাই খেয়ে মানে সবারই ভালো লেগেছিল খেয়ে। আর স্পেশালি সুপ বলছিল যে চিকেন, ও কিন্তু চাউমিন খুব একটা সুপ পছন্দ করে না, কিন্তু সেদিনও চিকেন চাউমিনটা খেতে নাকি খুব ভালো লেগেছিল। তারপরে হঠাৎই বাইরে একবার বেরিয়ে দেখলাম আকাশে চাঁদটা খুব সুন্দর লাগছিল সেই দিন পূর্ণিমার জন্য। আর আমার তো প্রকৃতি এমনিতেই ভালো লাগে, সেজন্য এইসব ছোটোখাটো জিনিসগুলোর প্রতি খুব নজর যায়, জানেন। আর যখন একটুখানি দেখতে পাই এরকম চারিদিকে, হঠাৎই যেন আমি থমকে যাই, আর মনে হয় একটু দাঁড়িয়ে মানে একটু মন ভরে দেখি, এরকম মনে হয়। আর তারপরেই ভাবলাম দেখতে দেখতে ভিডিও করে নিই, কারণ এটা যখন আমি পরে দেখি আমার ভীষণ ভালো লাগে, আমি জানি না কেন। আমার ভীষণ ভালো লাগে নেচার, আমার প্রকৃতি খুব পছন্দের, প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমার কাছে মানে মনে হয় যে খুব খুব বেশি সৌন্দর্যের। তো এই পূর্ণিমার ভিডিওটাও আমি করেছিলাম। সো দেন আমি এখানে রান্না করেছিলাম রাতে সবার জন্য বা সিমুইয়ের পায়েস। আর সিমুইয়ের পায়েসটাই আমি রান্না করি করলে, কারণ সুপ এটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য রাতে সেটাই করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আরিশ, এটা ভিডিওটা করা আমার রাত্রেবেলা ঘুমানোর আগে আর কি, ভিডিওটা করা। ও পাপার ফোনটা নিয়ে কেমন কথা বলছিল, ও ফোন দেখলেই না এখন হ্যালো মানে হ্যালো এরকম ভাবে, মানে হ্যালো তো বলতে পারে না, এক করে মানে কথা বলে। হ্যালো, হ্যালো, কি বলছে? কি বলছে তোমাকে? কি বলছে? এটা কি বলছে তোমাকে? দেন এই ভিডিওটা করা আমার পরের দিন সকালে। আর পরের দিন সকালে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, সবাই বলতে আমি, সৌপ, আরিশ, আবির, আর দাদা আর দিদিভাই। তো আমরা সবাই রেডি হয়ে গেছিলাম বোলপুর যাওয়ার জন্য। বাবা তো দোকান ছেড়ে কোথাও যায় না কোনোদিনও, তো বাবা তো যেতই না। আর বাবা যেহেতু যাচ্ছিল না, সেই জন্য মাও বলেছিল যাবে না, কারণ বাবা যেহেতু একা থাকবে, বাবা তো একা রান্না বান্না করে খাওয়া টাওয়া এসবও কষ্ট, সেই জন্য মা বলেছিল আমি আর যাবো না, তোমরাই যাও। মাকে বলেছিলাম তাও বলতে চলো, আমরা তো থাকছি না বেশি দিন, দুদিনের জন্য যাচ্ছি। তো মা বলেছিল যে না আমি যাবো না, আমি এখানেই থাকবো। সো এই পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে সবাই মিলে। আর যেহেতু ফার্স্ট টাইম আমরা ফ্যামিলি সবাই একসাথে যাচ্ছিলাম, তো আমরা কিন্তু বেশ ভালো এনজয় করছিলাম, এবং আমাদের ট্যুরটা খুব ভালো কেটেছিল, জানেন। যাই হোক, তো প্রথম ফার্স্ট ফ্যামিলি একসাথে, যেহেতু ফ্যামিলি একসাথে মানে ভীষণ মজা। আর এটা সত্যি, ফ্যামিলি একসাথে কোথাও গিয়ে যাওয়ার যে মজাটা, সেটা সিঙ্গেল গেলে না বোঝা যায় না, মানে একা একা ভালো লাগে না। সবাই মিলে একসাথে যাব, সেটাই একটা আলাদা আনন্দের বা আলাদা মজা। তুমি আমাদের ট্যুর গাইড, সামনে বসেছ, অর্গানাইজার।
এইখানে যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ শুভ আর দাদা দুজনেই ওরা কিন্তু দুই ভাইয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিল, কারণ মা বলছিল ব্রেকফাস্ট করেই যেতে। ফার্স্টে ওরা বলেছিল যে ব্রেকফাস্ট করবে না, আগের দিন কথা হয়েছিল যে বেরিয়ে পরে কিছু একটা খাবো, কিন্তু আসার পথে দুজনে দেখি ঠিক ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমি দিদিভাই আমরা কিন্তু আমি দিদিভাই তো কিছুই খাইনি, ব্রেকফাস্ট যেহেতু করিনি সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। যাওয়ার পথে একটা ধাবা বা হোটেল টাইপের ছিল এখানটাতে, সেটা দেখি দুর্গাপুর ঢোকার আগে টাতেই সেখানটাতে দাঁড়িয়ে পড়েছিলাম হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। এখন তো আমরা এখানে দাঁড়ালাম, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পেছনে। তো এখানটাতে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো আগে, তারপর আমরা যাব। তো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে আসলে, আমি আর দিদিভাই আবির খাইনি তিনজন, বাকি দাদার আর ওর খাওয়া হয়ে গেছিল ব্রেকফাস্ট, আমরাই শুধু বাকি ছিলাম। তো সেই জন্য আমরা দাঁড়িয়েছি এখানে ব্রেকফাস্ট সারার জন্য। কি পরোটা? তুমি বলো। পানির পরোটা। এমনিতে আমার সামনে পরোটা ভালো লাগে, পনির পরোটা ভালোই লাগে। বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর। অ্যান্ড এটার ভেতরের যে ধাবার হোটেলটা, মানে ভেতরটা এটাও বেশ ভালো ছিল। আর সব থেকে ভালো লেগেছিল আমার এই যে দেখুন পেছনে দুর্গার প্রতিমা রয়েছে এখানটাতে, পুরো সাজানো, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, এই যে এইটুকুটা ফ্রেমটা, এটা ভীষণ ভালো লাগছিল দেখতে আমার, মানে এটা আমার খুব ভালো লেগেছিল দেখতে। তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর ধাবাটা মোটামুটি ভালোই ছিল, আর এখানটাতে ব্রেকফাস্ট করার জন্য মানে ভালোই ছিল আর কি সেই হিসেবে ধাবাটা। আর আরই সেই যে এখানটাতে কিছুতেই মানে ভেতরে থাকছিল না, ও বাইরে ঘুরে বেড়াচ্ছিল। অ্যান্ড এখানটাতে না বাইরের পোর্শনটা সুন্দর সাজানো গোছানো ছিল। আর সামনে যে গাছটা দেখছেন মাথায় উঠে গেছে, এইটা জানেন আঙুরের গাছ। তো গাছটা দেখে আমার মনে হচ্ছিল যে আঙুরের গাছ, তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যি আঙুরের গাছ। তো এইটুকু এরিয়াটা বেশ ভালো লাগছিল। এখানে বেশ অনেকগুলো পেছনে গাছ লাগানো ছিল আর কি, অনেক রকমের গাছ লাগানো ছিল। সেটা আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, যেহেতু আমাদের ব্রেকফাস্টটা হতে একটু টাইম লেগেছিল রেডি করতে। তো আমরা অর্ডার দিয়েছিলাম আলু পরোটা আর মিক্সড ভেজ, আর সেটাই রেডি করছিল। তো ততক্ষণে আমরা একটু ঘুরে টুরে আশেপাশে এরিয়াটা দেখছিলাম এইগুলো, আর দেখতে বেশ ভালোই লাগছিল। আর সব থেকে এখানে গাছগুলো যেহেতু মানে লাগানো ছিল, সেগুলো দেখছিলাম ঘুরে, ভালো লাগছিল। আমার তো গাছ এমনিতেই প্রিয়। আর তারপরেই আমরা বসে পড়েছিলাম খেতে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিল রেডি। এখানে ছিল হচ্ছে আলুর পরোটা দিয়েছিল, সাথে একটা আচার দিয়েছিল, পেঁয়াজ দিয়েছিল, আর ছিল হচ্ছে সাথে মিক্সড ভেজ। তো পরোটাটা, সরি আলুর পরোটা না, আমি ভুল বলছি, এতক্ষণ পনির পরোটা অর্ডার দিয়েছিলাম। আর পনির পরোটাটা কিন্তু করেছিল, পনির পরোটাটা মোটামুটি করেছিল। পরোটা ওয়াইজ আবার মানে পনির পরোটাটা মানে খুব একটা ভালো লাগেনি টেস্ট ওয়াইজ, মোটামুটি করেছিল ভালো আর কি। আর সব থেকে ভালো করেছিল টেস্টি হচ্ছে মিক্সড ভেজটা, সেটা খুব ভালো লেগেছিল সত্যি, মিক্সড ভেজটা খুব সুন্দর করেছিল। অ্যান্ড পনির পরোটাটা মোটামুটি করেছিল আর কি, মোটামুটি ভালো, মানে খুব খারাপও না আবার খুব ভালো না, এরকম আর কি। তো যাই হোক, মানে ব্রেকফাস্ট ওয়াইজ আমাদের ব্রেকফাস্টটা বেশ ভালো হয়েছিল। আর মিক্সড ভেজটা খেয়ে সত্যি খুব তৃপ্তি পেয়েছিলাম, খুব ভালো করেছিল। তারপরে গাইজ খাওয়া দাওয়া শেষে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও আমাদের গন্তব্যস্থলের দিকে, মানে বোলপুরের উদ্দেশ্যে। তো আমরা যখন গেছিলাম বোলপুর, সেই সময়ের ওয়েদারটা খুব ভালো ছিল। মানে একদম মেঘলা ওয়েদার ছিল, কয়েকদিন থেকে তো বেশ গরম দিচ্ছিল, বাট সেই সময় ওয়েদারটা বেশ ভালো ছিল, মেঘলা ওয়েদার ছিল। এবং আমরা যাওয়ার সময় বৃষ্টিতে মানে বৃষ্টি বৃষ্টি পড়ছিল সেই হিসেবে গেছি, আর আসার দিনও সেরকম হয়েছিল। যেতে যেতে পথে বোলপুর ঢোকার আগে আরিশ কিন্তু কিছুক্ষণ বেশ ভালো একটু ঘুমও দিয়ে দিয়েছিল। আর ঘুমিয়ে নিলে ওর শরীরটাও আসলে ফ্রেশই লাগতো।
আর তারপরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বোলপুরে এখানটাতে। আর বোলপুরে আসার পর এখানে আমরা গেছিলাম এক দাদার ফ্ল্যাটে, মানে সুবেরই চেনা জানা, মানে সুবেরই একটা দাদা আর কি, চেনা জানা একজন দাদার ফ্ল্যাটে, ওনার ফ্ল্যাটে গেছিলাম আমরা। উনি তো বলছিলেন ওনার ফ্ল্যাটেই থাকবে, বাট আমরা অ্যাকচুয়ালি ওনার ফ্ল্যাটে থাকিনি। উনি আমাদেরকে তারপরে কারে করে, এই যে আমরা উঠে গেছিলাম ওনার ফ্ল্যাট থেকে বেরিয়ে কারে, আর উনি আমাদেরকে কারে করে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের হোটেলে। আর উনি বলেছিলেন বারবার ওনার ফ্ল্যাটে থাকতে, বাট আমরা যেহেতু সোনাঝুরি হাটের কাছে থাকবো বলছিলাম, সেই জন্য আমি সুটকে বলেছিলাম ওনার ফ্ল্যাটে আর থাকবো না, আমরা মানে সোনাঝুরি হাটের কাছেই হোটেলে থাকবো। আর যে হোটেলে যাচ্ছিলাম সেটাও সুবের খুব চেনা জানা কাছের একজন। আর উনিও বারবার বলছিলেন যে ওনার হোটেলে থাকার জন্য, বারবার ফোনও করছিলেন। তো আমি বলেইছিলাম যে ফ্ল্যাটে থাকবো না, আমরা হোটেলেই থাকবো। সো গাইস ফাইনালি তারপরে ওনার ফ্ল্যাট থেকে 15 মিনিটসের জার্নি করে কারে, তারপরে আবার আমরা যে আমাদের হোটেলটা, আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। আর আমরা ছিলাম হচ্ছে ওখানে সোনাঝুরি হাটের জাস্ট কিছুটা পাশেই আর কি, বাগানবাড়ি হোটেলটাতে। বাগানবাড়ি হোটেল আর কি, ওইটা এরকম কিছু নামটা আর কি হোটেলের ছিল। এবং হোটেলটা খুব সুন্দর, খুব ভালো লেগেছিল হোটেলটা আমার। আর ওখানে খাওয়া দাওয়া ভীষণ সুন্দর ছিল, যেখানে আমরা এন্ট্রি করছিল এখানটাতে এসে সব। আর এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন, আর সাথে আমাদের কিন্তু দিয়ে দিয়েছিল ঢোকার পরে ওয়েলকাম ড্রিঙ্ক। তো এই যে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নিয়েছিলাম, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা ফিনিশ হয়ে গেছে, জাস্ট সুবেরটা বাকি ছিল। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওই কিছু ফর্মালিটিস যেগুলো থাকে সেগুলো পূরণ করে দিয়েছে, আর এবার আমরা রুমে যাবো। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের রুমটাতে যাচ্ছি আমরা। তো আপনাদেরকে হোটেলের নামটা তো বললাম, হোটেল বাগানবাড়ি, খুব সুন্দর, আপনারাও চাইলে হোটেলে আসতে পারেন। তো এ নিয়ে আমাদেরকে দেখাচ্ছিলেন হচ্ছে সিঙ্গেল রুমও দেখিয়েছিলেন, আর সাথে হচ্ছে দেখিয়েছিলেন এই রুমটা, যেটা একটা বড় রুম, যেটার মধ্যে দুটো ডাবল বেড ছিল। তো সব বলছিল সিঙ্গেল রুম নেবো না এটা নেবো, তো আমরা এইটাই নিয়েছিলাম, আমাদের এটাই বেশি পছন্দ হয়েছিল, যেহেতু আমরা ভেবেছিলাম যে একসাথে থাকবো সেই জন্য। আর এই রুমের আমাদের পড়েছিল 3500, মানে 3500 মতো। এটা আমাদের হোটেল রুম। আর এখন আমরা ফ্রেশ হবো একটু, আর লাঞ্চটা ওইখানটাতেই হোটেলে করবো, কারণ আমরা বাইরে গেলে আরিশ যদি না থাকে তাহলে আর ঘোরা হবে না। কেমন লাগছে বলো? তো আমাদের হোটেলটা বেশ ভালো, সুন্দর সাজানো গোছানো, নিচটাও বেশ সাজানো গোছানো সুন্দর। আর এই যে সামনে গাছ, সামনে উইন্ডো, কত তাল ধরেছে গাছটাতে। হ্যাঁ, আর ওয়েদারটা এরকম মেঘলা ওয়েদার করে আছে, সুন্দর ঠান্ডা ওয়েদার, সুন্দর। মাঝখান থেকে মা মিস করে গেল। আর এখানটাতে দেওয়া রয়েছে সব কিছু যা যা থাকে, এখানে রয়েছে ফেস ওয়াশ, সোপ, ডেন্টাল কিট, সব কিছুই দেওয়া রয়েছে এখানটাতে। এখানে ইলেকট্রিক কেটল রয়েছে, সাথে রয়েছে এখানে ওয়াটার কাপ, চা খাওয়ার সমস্ত সুগার, টি সব কিছু দেওয়া রয়েছে, সব কিছু রয়েছে। আর এখানটাতে লেখা রয়েছে হচ্ছে রেস্টুরেন্টের নাম্বার, অ্যান্ড রয়েছে হচ্ছে পাসওয়ার্ড ওয়াইফাইয়ের। সো ওভারঅল রুমটা সত্যি সুন্দর, ভালো। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে হোটেলের রুমের টয়লেট, টয়লেটটাও ঠিকই আছে, স্পেসটা একটু কম, বাকি সব কিছু ঠিক আছে। এখানে দেওয়া রয়েছে একটা হ্যান্ড ওয়াশ সান্তুরের। সো গিজার রয়েছে, সুন্দর রুম। তো এই যে, তো এবারে আমি আরিশের পাপা গেছে ওর খাবারটা করে নিয়ে আসতে, আরিশের খিচুড়িটা হয়ে গেলে তারপরে ওকে খাওয়াবো, খেয়ে নিলে শান্তি ওরও, আমাদেরও শান্তি। তারপরে আমরাও লাঞ্চ করবো, আমাদেরও খেতে পেয়েছে। আর এই যে ওখানে হবে না, আমি সবগুলো না। তো এই যে এখানে রয়েছে হচ্ছে পেস্ট, ডেন্টাল কিটে কোলগেটের একটা পেস্ট দেওয়া রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে একটা ব্রাশ, দুটো ব্রাশ রয়েছে এটার ভেতরে। এখানে এরকম আর ডেন্টাল কিট আর একটা দিয়েছে, যেহেতু 4 বেড রুম সেই জন্য এখানে দুটো ব্রাশ রয়েছে, ওখানে আরও দুটো ব্রাশ রয়েছে। বাট যদিও আমরা এগুলো ইউজ করবো না, বিকজ আমরা সাথে করে নিয়েই এসেছি, অ্যান্ড আমি হোটেলেরটা ইউজ করি না। এই যে আপনাদের দেখায় যে আরিশ কি করছে। এই যে
এখানে আরিশ চেয়ার গুলো ঠেলে বেড়াচ্ছে ও জেঠুর সাথে রয়েছে। আর এই যে হচ্ছে এটা বারান্দা আমাদের হোটেলে, সুন্দর এই বেশ বেলকনিটা। এই তো আরিশ তো বেশ মজার সাথে খেলছে। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আস্তে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বৃষ্টি হচ্ছে। আর সব থেকে নিচের বাগানটা তো খুবই সুন্দর। এইটুকুটা এরিয়া বেশ সুন্দর সাজানো গোছানো। মেঘের ডাকার আওয়াজ শুনতেই পাচ্ছেন হবে। রেনি একটা ওয়েদার। বাবা, ও খেলতে খুব ভালো লাগছে এই জায়গাটাতে, খেলে বেড়াচ্ছে মজার সাথে। এই যে চেয়ারটা নিয়ে বাড়িতে ওখানে, এখানে বসে ওই চেয়ারটা নিয়ে টেনে বেড়াচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, বেডরুমটাও সুন্দর, নিচে যে গার্ডেনটা সেটা তো খুবই সুন্দর এরিয়াটা। আর ওভারঅল হোটেল সত্যি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। চারিপাশে নির্জন হোটেলটা, তার মধ্যেই আর কি হোটেলটা নির্জনের মধ্যে, সাইলেন্ট পিসফুল, আর সত্যি সুন্দর হোটেল। আসছি আমি, দাঁড়াও। তুমি যাবে? টাটা। টিভিটা বারান্দায় যদি আমরা আসলাম, সেইটাও রয়েছে, রুম নাম্বার 305, রুম নাম্বার 303 এর সেইটা, যেটাতে আমরা উপরে এলাম এইমাত্র। এখানে আমাদের রুম, এখানে দেওয়া রয়েছে হচ্ছে বাথরুমের জন্য স্লিপার। সব থেকে এইটুকুটা এরিয়াটা বেশ ভালো লাগছে দেখতে, বাইরে খুব সুন্দর। এই যে খুব সুন্দর ভিউটা, সামনে তাল গাছ দুটো বেশ ভালো লাগছে দেখতে, জানেন। এই যে সামনে দেখুন কতগুলো তাল ধরে রয়েছে তাল গাছটাতে, এটা দেখতে বেশ আমার খুব মজা লাগছে। কত তাল ধরে রয়েছে, গাছগুলো একদম পুরো ভর্তি, তাল গাছ ভর্তি তাল ধরে রয়েছে এই দুটো গাছে। রাস্তাতে আস্তে আস্তে এরকম অনেক গাছ দেখলাম, জানেন, যেগুলোতে এরকমই একদম পুরো ভরে ভরে তাল ধরে রয়েছে। আর সামনে তো আবার কিছুদিন পর জন্মাষ্টমী আসবে, সেই সময় কিন্তু তালগুলো পেকে যাবে। এটা হোটেলেরই এরিয়া, এই সাইডটা। ওভারঅল হোটেলটা কিন্তু খুব সুন্দর আমাদের। ওকে, তো আবিরও বাইরে চলে গেছে, আর আমি শুধু রুমে। আরিশ তো ওখানে খেলছে দেখালাম, আর ওর পাপা তো গেছে ওর খিচুড়িটা করতে। তো আপাতত আমরা বেরোনোর আগে একটু ড্রেসটা চেঞ্জ করব, যেটা পরে এসেছি সেটা। তো আরিশ বলছে, আবির বলছে টিভি দেখবে, তো আপাতত ওকে এখন টিভিটা চালিয়ে দিই, দেন আরিশকে খাওয়াবো খিচুড়িটা হয়ে গেলে, তারপর আমরা লাঞ্চ করব, পরে দেখা হচ্ছে। তারপরে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এবারে গাইস, আপনাদের তো আমি হোটেলটা দেখালাম, হোটেলটা সত্যি খুব সুন্দর। আপনারাও যদি কখনো আসতে চান বোলপুর, তাহলে এই সোনাঝুরি হাটের কাছে এই বাগানবাড়ি হোটেলে থাকতেই পারেন। হোটেলটা সত্যি খুব সুন্দর, এবং আমি বললামও আমাদের রুমের, আমরা যে রুমটাতে ছিলাম সেটা 3500 পড়েছিল পার ডে। তো যাই হোক, হোটেলটা খুব ভালো ছিল, এবং এখানকার না, সেখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং খাওয়া দাওয়াটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, এখানে এই যে রেডি হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়েছিলাম ঘুরতে। আমাদের কার কিন্তু সেই দুপুরের আগেই চলে এসেছিল, তখন থেকে দাঁড়িয়েছিল আমাদের জন্য। কিন্তু আমাদের তো হোটেলে এন্ট্রি করতেই লেট হয়েছিল, যেহেতু আমরা ওখানে ফ্ল্যাটে, ওই দাদার ফ্ল্যাটেও গেছিলাম, ওখানেও কিছুক্ষণ বসেছিলাম। তো আমাদের বেরোতে কিন্তু এমনিতেই লেট হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা আসার পর খাওয়া দাওয়া করেছি, দেন বেরিয়েছি। তো আমাদের বেরোতে বেরোতে প্রায় 4টে বেজে গেছিলো। তো আমরা জানতাম না যে আমরা কতটুকু ঘুরতেও পারতাম আসলে, যেহেতু অনেকটাই লেট হয়েছিল, অনেকগুলো জায়গা হয়তো বন্ধ হয়ে যাবে সেই সময়। তো যাই হোক, তাও আমরা যতটুকুটা মানে ঘোরা যায় সেই জন্য হোটেলে তো আর বসে থাকবো না, তো আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করে 4টের দিকেই ঘোরার জন্য আর কি। তো এই গাড়িটাই আমাদের ছিল, যেটা হোটেলে দাঁড়িয়েই ছিল আমাদের জন্য সকাল থেকে। তো ব্যাস, তারপরে আমরা উঠে পড়েছিলাম কারে। তো এবার কারে আমরা যাচ্ছিলাম, কারে করে যেখানে আমাদের মানে ঘোরার জায়গা যেখানে যেখানে ছিল, যেখানে এই সময় যাওয়া যেত আর কি বিকেলবেলা, তো সেইখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম।
তো আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম হচ্ছে সতীপীঠে যাওয়ার জন্য, যেটা এখানকার শেষ সতীপীঠ আমাদের, মানে সতীপীঠে যে শেষ সতীপীঠ সেটাও কিন্তু এখানে বোলপুরে অবস্থিত, তো সেখানে যাওয়ার জন্য বেশি এক্সাইটেড ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এটা না একটা মিউজিয়ামের কাছে এই গাছটা আমরা হঠাৎ নেমেই দেখতে পাই, এবং শুকতাপারে যাই, ওখানে যে ফ্লাওয়ারটা সেটাও না একটু বেশ আলাদা অন্যরকম। তো সেই জন্য আমরা ওখানে গিয়ে দেখছিলাম। আর তারপরে এই যে তারপরে ওটা দেখার পর এখানে আমরা ঘুরছিলাম, মিউজিয়ামে চলে এসেছিলাম। এটা একটা ছিল ছোটখাটো একটা মিউজিয়াম। তো আর এখানটাতে হচ্ছে একটা দোকান ছিল যেটা খুব সে ব্রিটিশ আমলের, মানে ব্রিটিশ আমল থেকে এই দোকানটা আছে, যদিও আমার নামটা এই মুহূর্তে মানে ভুলে গেছিলাম, আমি ভিডিও করার সময় মনে পড়ছে না। তো ওই দোকানটাতেও আমরা স্টোরটাতে গেছিলাম। আর সেটা স্টোরটা নাকি সবার মানে বেশ জনপ্রিয় একটা স্টোর, যেটা সেই ব্রিটিশ আমল থেকে আছে, ওনারা তখন থেকে মানে এটা বেশ একটা হিস্ট্রি আছে যেটা আর কি। তো সেই সময় থেকে স্টোরটা চলতো। তারপর এখানে এই স্টোরটার জন্য একজন মানে মানে যে ওনার মানে ছিল আর কি, যারা শিল্পীরা তাদেরকেও মানে একটা প্রবলেম ফেস করতে হয়েছিল। তো এটা বেশ একটা হিস্ট্রি আছে, সেটা আমি পরে আপনাদেরকে বলবো। আর এই যে দেখুন এখানটাতে তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা মিউজিয়াম যেটা ছিল ওখানে, ছোটখাটো একটা মিউজিয়াম ছিল ওটা। তো সেখানে দেখছিলাম যে যা যা জিনিস এখানে রাখা ছিল সেগুলি আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা যখন এসেছিলাম না সেই সময় না, যেহেতু লেট হয়েছিল, আমরা বললাম মানে আমি বললামই আপনাদের, আমাদের এমনিতেই আসতে লেট হয়েছিল, সেজন্য কিন্তু সেই সময় খুব একটা বেশি লোক আর ওখানে ছিল না। আমরা তো এসেছিলামই লেটে। তো যাই হোক, তারপরে আমরাই ঘুরে ঘুরে সব দেখছিলাম এখানটাতে। আর করা ছিল, লোকজন ছিল কিন্তু খুবই কম ছিল সেই সময়টা। তো যেহেতু সেই সময় মানে আর তো সবার ঘুরে চলে যাওয়ার টাইম, যেই সময় আমরা বিকেলে এসেছিলাম, সেজন্য সেই সময় একটু ফাঁকা হয়ে গেছিল। তারপরে মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সেই স্টোরটাতে ঢুকছিলাম, যার কথা আমি আপনাদের বলছিলাম। এই কুটি, এটা স্টোরটার নাম হচ্ছে আমার কুটির। তো আমার কুটির কিন্তু অনেকের কাছে জনপ্রিয়, এটা অনেক পুরনো একটা স্টোর। যে সময় ব্রিটিশ আমলটা ছিল সেই সময় থেকে স্টোরটা রয়েছে, এবং এখানে আসলে মানে এখানে অনেকেই আসে। আর এখানে জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস ছিল। আপনারাও যদি এখানে আসেন তাহলে অবশ্যই একবার এই স্টোরটাতে আসবেন। এটার হিস্ট্রি জানার পর আপনারও ইচ্ছে হবে যে আপনিও মানে আমিও একবার এই স্টোরটাতে ঘুরে আসি, এরকমটাই স্টোরটা। তো এটার জন্য একটা, আমি বললাম একটা বড় হিস্ট্রি আছে এই স্টোরটার। এখানে না আসলে তো জানতে পারতাম না। তো এখানে একটা হ্যান্ডক্রাফটও পাওয়া যায়, এখানটাতে আমরা দেখি তারপরে সবকিছু জানতে পেরেছিলাম স্টোরটাতে আসার পর। তারপরে তো আরো বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল এই স্টোরটা। এখানে কিন্তু সত্যি ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর জিনিসও ছিল এখানে। তো সবকিছু দেখার শেষে অবশেষে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর তারপরে বেরোনোর সময় দেখলাম এখানে আবার বাউল গানও বসেছে, দেখে একটু ইচ্ছে হলো দাঁড়িয়ে শুনি। আর শুভেরও ভীষণ ভালো লাগে এই বাউল গানগুলো শুনতে, ও একটু দাঁড়িয়ে আবার পড়লো এখানটাতে, আর আমিও একটু ভিডিও করে নিলাম। আর বাউল গানগুলো শুনতে সত্যিই ভালো লাগে। এখানে কয়েকজন, এখানে দেখতে পাচ্ছেন টুরিস্ট এখানে কয়েকজন বসেছিলেন, এবং ওনারা কিন্তু বসে বসে এখানে বাউল গানটা শুনছিলেন। আর সাথে আরিশু একটু দেখলো ওর পাপার সাথে। আর এই যে তারপরে আমরা যখন যাচ্ছিলাম, এই যে পেছনে কুকুর দুটো আসছে দেখছেন, ওরা আমাদের সাথে গাড়ি অব্দি এসেছিল। কিন্তু আমার খুব খারাপ লাগছিল যে আমার কাছে কোনো কিছু খাওয়ার সেই সময় ছিল না যে ওদেরকে দেবো। আর এখানে কোনো দোকানও ছিল না আশেপাশে, জানেন, যে একটু কিনে দেবো। আর আমার তো মানে এমনিতে কুকুরের প্রতি একটু ভীষণ টান আছেই। আর সত্যি খুব খারাপ লাগে আমার, আমি যদি আমার মানে পেছন পেছন আসে আর যদি আমি কিছু না দিতে পারি, সেটার জন্য আমার খুব কষ্ট লাগে। আমি জানি না কেন খুব খারাপ লাগছিল। আর যদি একটু বিস্কুটও থাকতো তাহলে দিতে পারতাম, কিন্তু কিছুই ছিল না। যাই হোক, তারপরে আমরা এখানে যেতে যেতে পথে দেখতে পেলাম সেই মানে একটা খুব মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে এই যে সামনে বট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে অনেক শিকড় বেরিয়েছে দেখুন, এই সেই বট গাছ, যেই বট গাছের নিচে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন, বসতেন। এখানটাতে কিন্তু সেই সময় পাঠশালা অনুষ্ঠিত হতো। তো এটাই হচ্ছে সেই পুরনো সেই বট গাছ। তো এটা দেখে কি বলবো, আর রীতিমতো মানে
কি বলবো, গুজবাম্পস আসছিল সত্যি, মানে আর কি শোনার পর মানে দেখেও একটা অদ্ভুত লাগছিল। তো এখানটাতে আমরা আসতাম হচ্ছে পরের দিন। তো এখানে জাস্ট গাড়ি থেকে যাওয়ার পথেই যে ড্রাইভার দাদা আমাদের ছিলেন উনি এখানে দেখালেন আমাদের যে এটা হচ্ছে সেই বট গাছটা। দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম, ওনাকে বলেছিলাম দাঁড়াতে, আর দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো বট গাছটা সত্যি অনেক পুরোনো, এবং দেখেই বোঝা যাচ্ছিল বট গাছটা, মানে দেখে বোঝা যায় যে এটা অনেক পুরোনো একটা বট গাছ। তো এখানে যে রবীন্দ্রনাথ এখানে বসতেন, এখানে যে পাঠশালা অনুষ্ঠিত হতো সেই সময়, এইসবগুলো মানে ভাবলেই কেমন যেন সত্যি একটা লাগছিল। আর এইসব কথাগুলো শুনলে না মানে কেমন একটা গায়ে শিহরণ জাগে সত্যি, মানে সেই সময় আর কি, মানে কি বলবো আর কি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে কবিতা লিখেছেন, এখানে পাঠশালা করেছেন, এখানে না জানি কত ছাত্রছাত্রীদের উনি শিক্ষাদান করেছেন এখান থেকে। তো যাই হোক, তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর সেখানে কিন্তু আমাদের আরো দুটো স্পট ছিল ঘোরার, কিন্তু সেইটা মানে কি বলবো, আনলাকি আমরা ছিলাম যেহেতু বন্ধ হয়ে গেছিল, মানে আমরা যেহেতু লেট করে ফেলেছিলাম, জাস্ট একটু মানে কিছুক্ষণ আগেই সেই দুটো স্পট কিন্তু বন্ধ হয়ে যায়, যেই জন্য আমরা সেখানে এন্ট্রি করতে পারিনি। তো আমরা যাচ্ছিলাম এরপরে সতীপীঠ। তো এই হচ্ছে সতীপীঠ, আমাদের সতীপীঠের শেষ সতীপীঠ, মানে একদম শেষ যে সতীপীঠ সেটা হচ্ছে এই আর কি সতীপীঠ। এই হচ্ছে কঙ্কালীতলার মন্দির। আর এই যে সামনে যে কুণ্ডটি দেখা যাচ্ছে এখানে হচ্ছে নাকি মায়ের পড়েছিল হচ্ছে সাইডে যে কোমরের যে অংশটা থাকে সেইটা নাকি এখানে পড়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বোর্ডটা দেওয়াই রয়েছে এবং এখানে সমস্ত কিছু লেখা রয়েছে এই বোর্ডটাতে, সেটাও আমি কিন্তু এখানে ভিডিও করেছিলাম। তো এখানে এসে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। আর এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানটাতে বোর্ডে লেখা আছে যে এটা 51 পীঠের শেষ সতীপীঠ। আর এখানে কিন্তু মায়ের পড়েছিল হচ্ছে এই কুণ্ডে হচ্ছে মায়ের কাখাল, তো কাখাল মায়ের এখানটাতে পড়েছিল। আর সেই জন্য এটাকে কিন্তু শান্তি জলও বলিতে পারেন, এটা কিন্তু লেখা ছিল। তো যাই হোক, এই শেষ সতীপীঠে এসে আমাদের আর একটা সতীপীঠ ঘোরা হলো। এই কুণ্ডে জলটা আমরা মাথায়ও নিয়েছিলাম, তো আমাদের খুব ভালো লেগেছিল। আর তারপরে এই যে মন্দির ঘোরার পরে মন্দির থেকে বেরিয়ে এসে এখানে আবির বলছিল যে মোমো খাবে, তো মোমো খাচ্ছিল আর আমি আর দিদিভাই খাচ্ছিলাম ফুচকা। আর হ্যাঁ, এখানে যে সমস্ত দোকান আপনারা দেখতে পাবেন মন্দিরের বাইরেটাতে, এই যে জায়গাটাতে, এই সমস্ত দোকানের খাবার কিন্তু শুধু নিরামিষ এখানটাতে। আর এখানে মানে এই যে দিদি ফুচকার ইনি বলছিলেন যে এখানে যা কিছুই আপনি খাবেন সবই নিরামিষ এবং ভেজটাই পাবেন আপনি এখানে। আর যে মন্দিরের ওই সাইডে নাকি একটা দোকান আছে পেছন দিকটাতে, সেটা শুধুমাত্র ননভেজ পাওয়া যায়, যেহেতু সেটা মায়ের মন্দিরের উল্টো দিকে পড়ছে পেছনের দিকে, সেই জন্য বাকি সবকিছু কিন্তু এখানে ভেজই আপনার নিরামিষই পাবেন। এই তো তারপরে দেখতে পাচ্ছেন এখানটাতে আমি আমি ফুচকা বেশি খাইনি, তো আমার অ্যাকচুয়ালি চা খাওয়ার ইচ্ছে ছিল। তারপরে এখানটাতে মাটির ভাঁড়ে 1 কাপ চা খেয়ে নিলাম। সামনে মাটির ভাঁড় দেখলে আর আমার মানে তর্স হয় না আর কি, খুব ভালো লাগে। তো সেজন্য মাটির ভাঁড়ে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর এই যে দেখতে পাচ্ছেন সোনাঝুরি বাগান বাড়ি, এটাই হচ্ছে আমাদের হোটেলের নাম। এই যে লেখা আছে সোনাঝুরি বাগান বাড়ি। হোটেলটা খুব সুন্দর, হোটেলের মানে খুব সুন্দর সাজানো গোছানো, এবং হোটেলটাও খুব সুন্দর, আপনাদের বললামই। যদি আপনারা কেউ এখানে আসতে চান তাহলে সোনাঝুরি বাগান বাড়ি বললেই আপনাদেরকে কিন্তু এখানটাতে নিয়ে চলে আসবে। আর এখান থেকে সোনাঝুরি হাটটা একদমই খুব কাছে, মানে গাড়িতে করে গেলে জাস্ট 5-7 মিনিট মতো টাইম লাগে। তারপরে এই যে দেখুন ঢোকার পথে নিয়ে আবার এখানে দাঁড়িয়ে গেছেন এই চেয়ার দেখে। চেয়ারটা ঠেলতে এমনিতেই ভালোবাসে, চেয়ার দেখলে ও গাড়ির মানে চেয়ারটাকে কার বানিয়ে চেয়ারটাকে ঠেলতে ঠেলতে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাবে, না তো ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবে। ব্যাস, পাপার সাথে এখানে দাঁড়িয়ে পড়েছে চেয়ার দেখে ঢোকার মানে আগেই। আর এখানটাতে আমিও ওই জন্য দাঁড়িয়ে গেছিলাম, আমি আর পাপা দাঁড়িয়ে গেছিলাম, আর দাদারা চলে গেছিল রুমে। তো এখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম, আর এই যে ইনি চেয়ার নিয়ে দেখতেই পাচ্ছেন শুরু করেছিলেন ঠেলতে। চেয়ারটা নিয়ে চলে এলো, দেখো বাবা পড়ে যাবে, আটকে দিয়েছি আমি। হুম 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 পরে এখানে চলে এসেছিল হচ্ছে গাইস আমাদের খাওয়ার রাতের যে ডিনারটা সেটা। তো রাতের ডিনারে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, সাথে চিকেন কষা, আর ছিল হচ্ছে পনির মিক্স ভেজ। তো আমি বললাম আপনাদের আগেও একবার যে খাওয়া দাওয়ার কিন্তু কোয়ালিটি ওনাদের খুব ভালো ছিল, মানে খাওয়া, আর হ্যাঁ সাথে রুটিও অর্ডার করেছিলাম। তো যাই হোক, আমাদের খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো লেগেছে, মানে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল, বেশ সুন্দর ছিল খাওয়া দাওয়ার কোয়ালিটি, রান্না বান্নাও বেশ ভালো ছিল। তো যাই হোক, রাতে আমরা সেদিনটা এটাই অর্ডার করেছিলাম, আর সুন্দর করে ওনারা প্যাক করে দিয়ে গেছিলাম। তো আমরা যেহেতু আর ডাইনিং এ খেতে যাইনি সেই জন্য বলেই দিয়েছিলাম যে আমরা কিন্তু রুমে খাবারটা নিয়ে নেব, তো ওনারা রুমে দিয়ে গেছিলেন।
পরের দিন করা এই ভিডিওটা আমার সকালবেলা দাদা দিদিভাই আগেই উঠে গেছিলো, আবিরও উঠে গেছিলো, তারপরে আমিও উঠে পড়েছিলাম। আর এই যে ইনি সুপ দেয়, ঘুম মানে ভাঙেনি, ঘুম ভাঙা ভাঙা অবস্থায় উনি উঠেছেন। আর আরিশ তখন ওই যে ওই পাশে দেখুন বেডে ঘুমোচ্ছিল। আর এখানটাতে আমরা সবাই বসে গল্প করছিলাম। সকালবেলা দাদা গেছিল চা আনতে আমাদের জন্য, পাশে একটা দোকানে না খুব সুন্দর চা পাওয়া যাচ্ছিল, মানে ওখান থেকেই আমরা খাচ্ছিলাম চাটা, আর ওখানেই দাদা আনতে গেছিলো চা আর বিস্কিট আমাদের জন্য। তো যাই হোক, এখানে বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন বাইরে সেদিনও বেশ মেঘলা আকাশ ছিল, আর খুব ভালো লাগছিল সকালবেলা উঠে পড়েও এই যে চারিপাশে পরিবেশটা ফাঁকা, দেখতে এত সুন্দর লাগছিল। আর আমার না সব থেকে বেশি ভালো লাগছিল এই তাল গাছটা, দেখুন সামনে যে তাল গাছটা আপনাদের দেখালাম তখনও, এইটা এত তাল ধরে আছে গাছটাতে, খুব ভালো লাগছিল জানেন। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন দাদা নিয়ে চলে এসেছিল হচ্ছে মাটির ভাঁড়ের চা আর সাথে বিস্কিটগুলো। বিস্কিটটা খেতে কিন্তু খুব ভালো ছিল, আর মাটির ভাঁড়ের চাটা ওই দোকানের খুব ভালো ছিল জানেন। মানে দোকানটা সত্যি খুব ভালো, মানে দেখে বোঝা যায় না, দোকানটাতে অনেক কিছু পাওয়াও যেত। আর সত্যি দাদা যদি না ছিল তাহলে বুঝতে পারতাম না দোকানে এত সুন্দর সুন্দর, ওই দোকানটাতে এই মানে এত সুন্দর ভালো খাবার পাওয়া যায়। দাদা আসলে সকালবেলা গেছিল চা খেতে, তারপরে ওই দোকানটাতে গিয়ে দেখে পাশে একটা দোকান আছে কিছুটা গিয়ে, তো ওখান থেকে দাদা খেয়েছিল, তার ওই জন্য আমাদের জন্য নিয়ে এসেছিল। তো সকালবেলা রেডি হয়ে আমরা চলে এসেছি। এখন আমাদের হোটেলের পাশেই একটা চায়ের দোকান আছে, এখানটাতে চা খাওয়ার জন্য নয়, ব্রেকফাস্ট করার জন্য, মানে মুড়ি খাওয়ার জন্য চা খেয়েছি আমরা এই দোকান থেকে, বাট ওটা দাদা নিয়ে গেছিলো তখন দেখালাম। আর এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করার জন্য এই দোকানটাতে, এই যে। আর খুব ভালো লাগছে, এখানে গাছের তলায় বসেছি আমরা, ভেতরেও বসার জায়গা আছে, তবে আমরা গাছের তলাতেই বসেছি এখানটাতে টেবিলে, এই যে। আর এই যেখানে আইস বসে আছে, আর ওই যে ওখানে পাপা অর্ডার দিচ্ছে। তো আমরা এখানটাতে এসেছি মূলত ঘুগনি মুড়ি খাবো বলে। তো এখানে দাদা খেয়ে গেছে ঘুগনি মুড়িটা, ভালো লেগেছে, আমরা এখানে ঘুগনি মুড়ি খাবো। সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই আজকে স্টার্ট হবে আমাদের খাওয়া দাওয়া। চা খেয়েছি সকালে মাটির ভাড়ি, এখানে চাটা সুন্দর করেছিল, আর এই জন্য আমরা এখানে ঘুগনি মুড়ি খাবো এই দোকানটা থেকে। তারপরে আমাদের আজকে জার্নি আবার স্টার্ট হবে, আর কোথায় কোথায় যাচ্ছি আজকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাবা গোট এইদিকে গোট। এখানটাতে আমার মুড়িও দিয়ে চলে গেল ঘুগনি মুড়ি, তো এবারে খাবো, আর ওরটা এখনো দেয়নি। আরিশ তো বেশ ভালো মজা পাচ্ছে রাস্তার ধারে গাড়ি দেখতে, ভালো লাগছে ও। আর এই যে দোকানটা, আমার এরকম মানে পরিবেশে খেতে খুব ভালো লাগে, এরকম গাছপালায় ঢাকা, তারপরে দোকানটা এত সুন্দর, আর সুন্দর গাছের নিচে আমরা বসেছি খেতে। তো আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খেতে খেতে আমিও কচুরি নিয়েছি দুটো, আর ওই যে ওখানটাতে আবিরও পাচ্ছে দুটো লুচি, আমিও দুটো লুচি নিয়েছি, ঘুগনি নিয়ে এখানে দিয়েছে তার সাথে লুচির সাথে। আর আমার যে মুড়িটা ছিল সেটা ওই যে ওখানে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আমার মুড়িটা। পুরো ব্রেকফাস্ট হয়ে গেল সকালে, ওকে দিয়ে দিয়েছি খেতে, আর এই যে এটা আমি খাবো। হুম, এখানে রয়েছে খাওয়ার জল তো আবির, এটা খাওয়া বোতলের জলটা, ওটা হাত ধোয়ার জন্য। ওটা হোটেলে রাখা আছে। তারপরে গাইজ ব্রেকফাস্ট করার পরে আমরা চলে এসেছিলাম আমাদের যে ডেস্টিনেশন সেখানটাতে, মানে যেই স্পটটা আমাদের ছিল, যেখানে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, মিউজিয়াম সব ঘুরে দেখব। তো চলে এসেছিলাম আমরা সেখানেই। আর আমরা সাথে নিয়ে নিয়েছিলাম ট্যুর গাইড, কারণ ট্যুর গাইডটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এসব জায়গার জন্য দরকার, তাহলে আমরা সবটা ভালো করে বুঝতেও পারবো এবং আমাদের ভালোও লাগছিল সব কিছু দেখতে। তো চলুন, ট্যুর গাইডটা আমাদের সব কিছু সুন্দর করে বোঝাচ্ছিলেন, আর সেই জন্য আমরা খুব ভালো করে সব কিছু বুঝতেও পারছিলাম এবং আমাদের ভালোও লাগছিল। তো চলুন আপনাদেরও আমি শোনাবো যে অ্যাকচুয়ালি উনি কি আমাদের বলছিলেন সবকিছু বুঝে, সেটারও একটু ভিডিও করেছি, তো আপনাদেরও দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন মাটির তৈরি মূর্তি, তো এইগুলো দেখে মানে খুব ভালো লাগছিল সেখানটাতে। আপনারা চলুন দেখাই যে কি বলছিলেন উনি এই মূর্তিগুলোর সম্বন্ধে। আর উনি এখানে আমাদের বলছিলেন যে অনেক কিছু দেখাচ্ছিলেন, অনেক কিছুই বলছিলেন। আর এইখানটাতে এই জায়গাটাতে উনি বলছিলেন যে এই যে মূর্তিগুলো সামনে দেখা যাচ্ছে, এটা রামকিঙ্কর বেদ, নিচ থেকে পাথর সিমেন্ট আর কি মাটি ছুঁড়ে ছুঁড়ে নিচ থেকে ছুঁড়ে ছুঁড়ে উনি এই মূর্তিগুলো বানিয়েছেন। তো এটা শুনে সত্যি হতভম্ব হচ্ছিলাম যে কি করে, মানে কারো কতটা প্রতিভা থাকলে সত্যি এইরকম ধরনের মূর্তি তিনি তৈরি করতে পারেন সত্যি। এবং প্রত্যেকটা মূর্তি কিন্তু একটা কোনো কিছুর আদলে তৈরি করা, মানে কোনো কিছু একটা বোঝানোর জন্য একটা তৈরি করা ছিল আর কি এই মূর্তিগুলো।
মালপত্র, হুম। পিছন দিকে মালপত্র, সামনে বড় বাচ্চাটা চাপানো, আর সঙ্গে বাড়ির পোষা কুকুরটাও যেন ওদের সাথে যায়। হুম হুম এটার নাম দিয়েছিলেন সাঁওতাল পরিবার, এবং ছোটবেলা থেকে দেখুন সহজ পাঠ হয়ে হ্যাঁ এই ছবি। হ্যাঁ 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 আর একটা আছে দেখুন কলের মাঠ। বাবা এখানে লাল পিঠা এইটা কবি মারা যাওয়ার পরে 1955 সালে বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের হুম। ওরকম থ্রোয়িং প্রসেসে তৈরি। আচ্ছা আচ্ছা যে সময় এটা তৈরি হয় তখন বীরভূমের শিল্প বলতে কতগুলো চাল করে। আচ্ছা এই চাল করে আশেপাশে গ্রামের মহিলারা কাজে যায়। হুম। এদের বাড়িতে ঘড়ির চল কম তো, হুম। সবাই কাজে যেতে যেন একটু দেরি হয়ে যায়। সেই জন্য পাশাপাশি যে রাইস মিল আছে, হুম। কাজে যাওয়ার আগে একটা কলের বাঁশি বাজিয়ে দেয়। আচ্ছা আজও যেন সেই কলের বাঁশি বেজে গেছে। হ্যাঁ। এই দুই আশেপাশে মহিলার একটু কাজে যেতে দেরি হয়ে গেছে, তাই খুব দ্রুত গতিতে যায়। হুম। এপাশে ভদ্রমহিলা তাড়াহুড়ো করে খাওয়া হয়নি, হুম। তাই যেন টিফিনের বাটিটা মাথায় নিয়েছে। পিছনের বাচ্চা হ্যাঁ, প্রতিদিন মা ছেড়ে থাকবে না, তাই যেন শাড়ির আঁচলটা ধরেছে। শাড়ির আঁচলে এই রুটিগুলো খাওয়া দাওয়া করতে হুম, যাচ্ছে, হুম, আর পায়ে নিয়েছে দুসময় রাঙামাটি। হুম। এর আবার ডেমোগুলো মিউজিয়ামের ভিতরে পাবেন, কিন্তু আচ্ছা। এগুলো অরিজিনাল। অরিজিনাল আচ্ছা আর এই যে ডিপার্টমেন্টের নাম কলা ভবন, হ্যাঁ আর রাস্তার ওপাশে যে বিল্ডিং গুলো দেখছেন, হুম। এটা উচ্চ মাধ্যমিক পাস করার পরে যারা গান বাজনা নিয়ে হ্যাঁ চর্চা করে হ্যাঁ তাদের ডিপার্টমেন্ট সঙ্গীত ভবন। হ্যাঁ হ্যাঁ এইভাবে আপনি একদম 2.5 কিলোমিটার হ্যাঁ। এইদিকে 1/2 কিলোমিটার যা যাবেন সবই বিশ্বভারতীর যোগান। হুম। এগুলো কবি মারা যাওয়ার পরে হুম। কেন্দ্র সরকার নেওয়া। এগুলো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের যে বাড়ি, তারপরে আরো যে মানে জায়গায় জায়গায় বাড়ি সেগুলো। আর এখানে যে জায়গাটা না, শান্তিনিকেতনে অনেক বড় জায়গা। উনি তো বললেন যে কত একর জায়গা রয়েছে, সেটা আমার ঠিক মনে নেই, এই মুহূর্তে আমি ভুলে গেছি ভিডিও করার সময়। তো উনি বলেছিলেন মানে অনেক একটা বড় এরিয়া নিয়ে এই শান্তিনিকেতনের মানে রবীন্দ্রনাথের জায়গাটা কিন্তু তৈরি। এখানে তারপরে আমরা প্রবেশ করেছিলাম হচ্ছে মিউজিয়ামে। ওখানে যে মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথের সমস্ত অনেক রকমের জিনিস হ্যাঁ। আপনারা দেখতে পাবেন, সেই মিউজিয়ামে আমরা এখানে চলে এসেছিলাম। আর এই মিউজিয়ামে এসে সত্যি খুব ভালো লেগেছিল দেখতে। মিউজিয়ামের ভেতরে অনেক রকমের জিনিস ছিল যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মানে ঠাকুর পরিবারে ব্যবহৃত করা জিনিস। তারপরে উনি বিদেশ থেকে যা কিছু মানে অনেক যে সম্মান পেয়েছিলেন, এবং তার সাথে যা জিনিসপত্র ওনাকে উপহার দেওয়া হয়েছিল, অনেক জিনিস, অনেক মানে অনেক রকমের জিনিস আপনারা এখানে এসে আসলে দেখতে পাবেন। সেই সময়কার আমলের এখনো রাখা আছে, যা দেখে কিন্তু গায়ে শিহরণ। সো দেন এটা হচ্ছে ভিডিওটা করা আমার সন্ধেবেলা, সেদিন ঘুরে টুরে আসার পর সন্ধেবেলা আমার এই ভিডিওটা করা। পরে আর ভিডিও করিনি সেই দিনটাতে, কারণ সব জায়গায় না সবসময় ভিডিও করা যাচ্ছিল না, যতটুকুটা পেরেছিলাম সেটাই আমি করেছিলাম। আর আরিশও একবার কোলে নিতে হচ্ছিল ওকে, তো সবসময় ভিডিও আর মানে করা যায়নি, যতটুকুটা মনে হয়েছিল করেছিলাম। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম সন্ধেবেলা চিকেন পাকোড়া, সবাই মিলে একটু মানে পার্টি আর কি স্ন্যাক্স খাচ্ছিলাম সেই দিন। এই ভিডিওটা আমার সেই জন্য করা। আর যাই হোক, আমরা আসার দিন সেদিনটা একটু সন্ধেবেলা গেছিলাম আমরা হচ্ছে সোনাঝুরি হাটে। আর সেদিন সন্ধেবেলা যেহেতু খুব একটা বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি, 1 ঘন্টা ঘুরেছিলাম, কিন্তু মনটা ভরেনি। পরের দিন সকালবেলা কিন্তু আমরা বেরিয়েছিলাম মানে বোলপুর থেকে চলে এসেছিলাম বাড়ি, কিন্তু আসার আগে এই যে সকালবেলা পৌঁছে গেছিলাম একটুখানি, আবারও আমাদের হোটেলের পাশে যেহেতু সোনাঝুরি হাট ছিল, আমরা আবারও চলে এসেছিলাম সকালবেলা হাটে। আর হাটটা সত্যি ভীষণ ভালো। যারা বোলপুরে আসবেন একবারটি হলো সোনাঝুরি হাটে অবশ্যই আসবেন। এখানে জিনিসপত্রের দাম তো সস্তায় পাবেন, আর প্রচুর জিনিস এখানে আপনারা অনেক ধরনের জিনিস পাবেন আর সস্তায় পাবেন। একটু বার্গেনিং করে দাম দর করে কিনতে হবে, কিন্তু খুব ভালো। আর এখানে সাঁওতালি নাচও করায়, আপনিও চাইলে টাকা দিয়ে নাচ করতে পারেন ওনাদের সাথে। দেখতে পাচ্ছেন এক দিদি এখানে দিদিভাই নাচ করছিলেন। তো যাই হোক, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল সব থেকে, মানে সোনাঝুরি হাটটা খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, ওখানে প্রচুর জিনিস, আমরা পুরো হাটটা ঘুরে তাও শেষ করতে পারিনি। যাই হোক, কিছুটা মতো ঘুরেছিলাম। আর হাটটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। আপনারা যারা বোলপুর আসবেন একবারটি হলেও এই সোনাঝুরি হাটে আসবেন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বোলপুরের। আর এখানে কিন্তু প্রচুর জিনিস ছিল সোনাঝুরি হাটে, আপনারা আসলে দেখতে পাবেন ফটো, মানে সব রকম জিনিস আপনারা এখান থেকে পাবেন এই হাটে। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর শাড়ি, ছেলেদের জামা, কুর্তা, তারপরে লং স্কার্ট, টপ, ব্লাউজ, বিভিন্ন ধরনের ফটো ফ্রেম, সাজানোর জিনিস থেকে শুরু করে সব জুয়েলারি, অনেক রকম সব জিনিসই এখানে পাবেন এই হাটে আসলে। আর খুব সুন্দর সুন্দর, জানেন এত বড় হাটটা আপনার মানে ঘুরে ঘুরেই মনটা মানে আর কি ভরে যাবে। তো আমরাও কিন্তু অনেক শপিং করেছিলাম হাট থেকে। তো সব কিছুই আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। তবে হ্যাঁ, আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের
আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে বা চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই জানাবেন যে আমার আজকের এই বোলপুরের ব্লগটা আপনাদের কেমন লাগলো। যতটুকুটা আমি ভিডিও মানে করতে পেরেছিলাম, করার চেষ্টা করেছিলাম আপনাদের জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ব্লগটা বোলপুরের। তো আমার ভিডিওটা আর আজকে বেশি এখানটাতে বড় করব না আমি। হ্যাঁ, তবে আপনাদের অবশ্যই বলবো যে একবার বোলপুর যদি আপনারা কেউ ঘুরতে আসার প্ল্যান করছেন বা যাবো ভাবছেন তাহলে অবশ্যই আসতে পারেন। বোলপুর জায়গাটা কিন্তু সত্যিই ভালো, আর বিশ্বকবির জায়গা, রবীন্দ্রনাথের জায়গা, অবশ্যই ভালো লাগবে আপনাদের ঘুরে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইজন ওনারা বাউল গান করছিলেন। আপনারা এখানে আসলে না, বোলপুরে আসলে বাউল গানটা অনেক জায়গাতেই দেখতে পাবেন, কারণ এখানকার ট্রেডিশনাল এটা, এখানটাতে কিন্তু আপনারা অনেক জায়গাতেই দেখতে পাবেন। হাটেও এখানে ওই জন্য দুজন এখানে বসে বাউল গান করছিল। আর যাই হোক, এই হাটের ভিডিওগুলো বেশিরভাগ কিন্তু দাদা করেছিল। তো যাই মানে আমি সেই সময় আসলে আমরা অ্যাকচুয়ালি শপিং করতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো দাদা ভিডিওগুলো কিন্তু করে রেখেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানটাতে ছাতা ফুটিয়ে বসেছে এখানে দোকানগুলো, আর আমার সত্যি হাটটা খুব সুন্দর লেগেছিল। যাই হোক, আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে আজকে ভিডিওটা আমি আর খুব বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আপনারা কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। সো টাটা।